আচ্ছা, যার পরে আসছে তাদের জন্য যদি আবার একটু বলি ডিসপ্লেটা। ডিসপ্লে হচ্ছে এই কয়েক ধরনের হতে পারে। একটা হচ্ছে ডিসপ্লে নান, একটা হচ্ছে ডিসপ্লে লক। ডিসপ্লে লক দিলে আপনার হচ্ছে ডিসপ্লেটা শো করবে, আর ডিসপ্লে নান দিলে ডিসপ্লেটা দেখাবে না। ভিজিবিলিটি যদি হিডেন থাকে তারপরেও ওই লাইনটা শো করবে না। যেমন এখানে ওয়েলকাম টু দ্য ক্লাস এগেন, এই লাইনটার মধ্যে আমি ডিসপ্লে হিডেন দিয়ে দিছি, সরি ভিজিবিলিটি হিডেন দিয়ে দিছি, এই কারণে এটা শো করছে না। কিন্তু ডিসপ্লে নান আর ভিজিবিলিটি হিডেনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ভিজিবিলিটি হিডেন থাকলে আপনার লেখাটা অ্যাটলিস্ট এখানে লেখার জন্য একটা স্পেস থাকবে, লেখার জন্য একটা স্পেস থাকবে, বাট জাস্ট দেখা যাচ্ছে না। বাট এখানে যদি আমি হিডেনটা হচ্ছে ডিসপ্লে নাম দিয়ে দিই, সেই ক্ষেত্রে কি হবে, পুরোটা স্পেস, কোনো স্পেসও আর বাকি থাকবে না, স্পেস সহ নাই করে দেবে। এই যে দেখেন সেকেন্ড লাইনটা এখন ফার্স্ট লাইন হিসেবে চলে আসছে। কি হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। রেসপন্সিভ ডিজাইন বলতে কি বুঝেন বলেন তো কেউ একজন, কারো আইডিয়া আছে? রেসপন্সিভ ডিজাইন হচ্ছে লাইক আপনার ডিভাইস যখন চেঞ্জ হয় সেটার সাথে সাথে আপনার ডিজাইনগুলো কতটা ইফেক্টিভ হয়। এখন ধরেন আমার এই ওয়েবসাইটটা এখানে যতটুকু সাইজ, আমার ফোনে কি ততটুকু সাইজ ফোনের স্ক্রিন। এখন আমি ধরেন এই পিসির জন্য একটা ডিজাইন করলাম যে পুরোটা জুড়ে নাম্বার থাকবে, তারপর হচ্ছে এখানে একটা ট্রি থাকবে, এখানে একটা ট্রি থাকবে, এখানে একটা ট্রি থাকবে। বাট কথা হচ্ছে আমার ফোনে যখন আমি যাব আমি তো এত বড় জায়গাটা পাবো না। সো আমার ফোনে যদি এরকম হয় যে আমার ফোনের মধ্যে এরকম বড় করে জায়গাটাই আছে, তো আমার দেখা যাচ্ছে ফোনের মধ্যে দেখছেন না অনেক সময় অনেক ওয়েবসাইটে কিন্তু এরকম থাকে যে বাংলাদেশের গভর্নমেন্টের ওয়েবসাইটগুলো দেখবেন এরকম বেশি হয় যে আপনার পাশে ইয়া করে করে টেনে টেনে পাশে যেতে হচ্ছে, এরকম আছে না অনেকগুলো ওয়েবসাইটে মনে আছে। সো এটার ক্ষেত্রে আপনার এই জিনিসটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন এই জিনিসটা হ্যান্ডেল করে যে আপনি যখন ফোনের মধ্যে যাবেন বা একটা সার্টেন স্ক্রিনে যাবেন তখন যাতে আপনার ওই স্ক্রিন অনুযায়ী আপনার ডিজাইনটা চেঞ্জ হয়ে ওই স্ক্রিনে যেরকম হলে সুবিধা সেই অনুযায়ী চলে যায়। যেমন বলা যায় এটা তো পাশে এখানে একটা পেজের ডিজাইন একটু আগে যেটা গেছে আচ্ছা এইটা যদি যায় এই যে দেখেন এইখানে আপনাদের ন্যাভিগেশন বারটা এরকম আছে, বাট যখন আমি স্ক্রিনটা ছোট করে ফেলছি তখন কিন্তু আপনার এতগুলো লেখার জায়গা নেই। যেমন আমি স্ক্রিনটা যদি এইখান থেকে এরকম এতটুকু করে ফেলি, দেখেন আপনার অতগুলো ন্যাভিগেশন বার অত বড়টা জায়গা হবে, দেখেন এখন ছোট হয়ে গেছে, মেনু বার হয়ে গেছে, তাই না? এখন মেনু আইকনে ক্লিক করলে দেন হচ্ছে আপনি আপনার লিস্টগুলো দেখতে পারবেন না, ন্যাভিগেশনের যে আইটেমগুলো ছিল সেগুলো দেখতে পাচ্ছেন। সো এই জিনিসটা হচ্ছে আপনার রেসপন্সিভ ডিজাইন দিয়ে হ্যান্ডেল করা হবে। সো রেসপন্সিভ ডিজাইনের জন্য সাপোজ আপনি চাচ্ছেন যেরকম ছোটো করাবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যাবে, এরকম যদি চান তারপরে করতে পারেন। এটা হচ্ছে আমরা মিডিয়া কোয়ারিজ দিয়ে হ্যান্ডেল করি। আচ্ছা এখানে দেখেন সো মিডিয়া রুল যেটা @media দিয়ে এটাকে বলে মিডিয়া কোয়ারিজ। হ্যাঁ, সো এখানে @media দিয়ে আপনি হচ্ছে কন্ডিশন দিবেন যে আপনি কোন কন্ডিশনে গেলে এই রুলসগুলো অ্যাপ্লাই করবেন। এখন কন্ডিশনের ক্ষেত্রে আপনার হতে পারে ম্যাক্সিমাম ওয়েট যদি এতটুকু হয় তাহলে এই রুলসটা অ্যাপ্লাই করব, ম্যাক্সিমাম মিনিমাম ওয়েট যদি এতটুকু হয় তাহলে এই রুলসটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা
এখন দেখেন এখানে শুরুতে দিছি কি @media max with 68 পিক্সেল, অ্যান্ড এখানে বডির মধ্যে আমি দিছি কি যে ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু হয়ে যাবে। এটা অ্যাপ্লাই করে দেখি। হয়েছে না? দেখছেন? এই যে দেখেন স্ক্রিন যখন বড় করছি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে, বাট আমি বলেছি ম্যাক্সিমাম উইথ যদি হচ্ছে 768 পিক্সেল হয় সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু হয়ে যাবে। হয়ে গেছে না? এই যে দেখেন স্ক্রিন যখন ছোট করছি ম্যাক্সিমাম উইথ 768 পর্যন্ত আমার হচ্ছে কি এটা দিচ্ছে। এখন আমি যদি চাই এই পিক্সেল নাম্বারটা কমায় দিতে পারি বা বাড়ায় দিতে পারি। আমি চাচ্ছি যে 500 পিক্সেল হোক। এই যে দেখেন এখন 500 হলে তারপর হচ্ছে কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম, আপনি চাইলে ডিফারেন্ট জিনিস করতে পারেন, তাই না? আপনি চাচ্ছেন যে আইকনগুলো ডিফারেন্ট রকম হবে, ওটাও করতে পারেন। তারপরে হচ্ছে ধরেন আপনি হচ্ছে ওরিয়েন্টেশন দিয়ে একটা ওরিয়েন্টেশনের আরেকটা প্রপার্টিজ আছে যে আপনি ওরিয়েন্টেশন কোন রকম করতে যাচ্ছেন। সো পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ আমরা তো এটা জানি, তাই না? ছবি তোলার জন্য ইউজ করি। ল্যান্ডস্কেপ হচ্ছে লাইক এরকম পাশাপাশি, আর পোর্ট্রেট হচ্ছে লম্বালম্বি। তাহলে এইখানে আমি চাচ্ছি যে ধরেন ওরিয়েন্টেশন যদি পোর্ট্রেট হয় তাহলে আমার ফন্ট সাইজ একরকম হবে, ল্যান্ডস্কেপে হলে আরেক রকম হবে। তো এখানে দেখেন আমি বলে দিচ্ছি এটা। সাপোজ এটা একটা দিলাম। এখন আমি চাচ্ছি যে এখানে যে কন্ডিশনটা আছে সেটা অ্যাপ্লাই করতে। যেমন ওরিয়েন্টেশন যদি পোর্ট্রেট হয় তাহলে ফন্ট সাইজ হবে 16 পিক্সেল, অথবা ওরিয়েন্টেশন যদি ডিফারেন্ট হয় দেখি এটা হচ্ছে বেসিক্যালি ফোনের জন্য।
এটা হচ্ছে লাইক ছোট হয়ে গেছে দেখে এটাকে ভাবছে কি বলে পোর্ট্রেট, বাট এটা যদি ল্যান্ডস্কেপ হয়, ল্যান্ডস্কেপ কি বড় হলে ল্যান্ডস্কেপ হয়ে যাবে, এই কারণে হচ্ছে এই যে দেখেন যখন এইটুকুর থেকে বড় যেটা সেটাকে ও ল্যান্ডস্কেপ ধরছে। সো ল্যান্ডস্কেপে গেলে আবার আগের মতো লেখার সাইজ আগের মতো হয়ে যাচ্ছে। এটা যদি আমি এখন দিই ল্যান্ডস্কেপ, এখানে পোর্ট্রেটের জায়গায় ল্যান্ডস্কেপ দিলে দেখেন এখন পোর্ট্রেট মোড আছে, এখানে ছোট আছে, বড় হয়ে গেলে মানে উইন্ডো বড় হয়ে গেলে ল্যান্ডস্কেপের মতো হবে। সো এখন হচ্ছে দেখেন টেক্সট সাইজ বড় হয়ে গেছে। বোঝা গেছে? দেন হচ্ছে আপনি দুইটা কন্ডিশন এরকম অ্যাটাচ করে দিতে পারেন যে মিনিমাম উইডথ যদি 600 পিক্সেল হয় এবং ম্যাক্সিমাম উইডথ যদি 1200 পিক্সেল হয়, সেই ক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড কালার করে দেবেন হচ্ছে লাইট রেড। তো এরকম যদি আমি দিই, দুইটা কন্ডিশন আপনি চাচ্ছেন যে একটা জিনিস অ্যাপ্লাই হবে, দুইটা কন্ডিশন ফুলফিল করে, সেক্ষেত্রে এটা করতে পারেন। মিনিমাম উইডথ যদি হচ্ছে এটা 600 থেকে 1200 পিক্সেলের মধ্যে যদি আপনার উইন্ডো সাইজটা হয়, সেক্ষেত্রে আপনার লাইট বের করে দেবেন। আমি এটা একটা বের করে দিচ্ছি 700। দ্যাট মিনস আপনার 600 থেকে 700-র মধ্যে যদি উইন্ডো সাইজটা হয়, মিনিমাম যদি 600 পিক্সেল হয়, ম্যাক্সিমাম যদি 700 পিক্সেল হয়, সেই ক্ষেত্রে আপনার এটা লাইট গ্রে আসবে। আবার ওটা সরাই নিচ্ছি, দেখেন আবার হোয়াইট হয়ে যাচ্ছে। ম্যাডাম ডিসপ্লে সমস্যা হচ্ছে স্যার। বারবার চেঞ্জ হচ্ছে, যে সামনের সাথে সো মিডিয়া কোয়েরি সবার ক্লিয়ার। এখানে দেখেন আরেকটা হচ্ছে ডার্ক মোড। ডার্ক মোড অন করলে মানে আমরা যখন ওই যে ডার্ক মোড অন করি, সেটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, এটা যদি আমরা মোড ডার্ক দিই, তখন এই যে এই জিনিসটা যদি অ্যাপ্লাই করি, ডার্ক মোডে গেলে কি হয় যে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়ে যায়, হোয়াইট হয়ে যায়, টেক্সটগুলো হোয়াইট হয়ে যায়। সো এটা যদি আমি দিই, কালার স্কিম দেখেন আমি দিচ্ছি ডার্ক,
কাজ করার কথা বাট কেন করছে না এটার মধ্যে দেখেন থিমে অ্যাডাপটিভ এই ক্লাসের জিনিসটাকে হচ্ছে এইভাবে দিছে বাট এটা কাজ করতেছে আমাদের কেন কাজ করতেছে না পুরো পিসিটা ডার্ক মোডে না এই কারণে হচ্ছে
এটা কাজ করছে না, ডার্কটা কেন কাজ করছে না? এখানে দেখি দেখেন এখন কাজ করতেছে, এখানে ডার্কগুলি কেন কাজ করছে না? এটাতে কাজ করছে না কেন? আমি যদি বের করতে পারি কেন কাজ করছে না আপনাদের বলবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সটে যদি দেখি, আচ্ছা মিডিয়া কোয়েরি গেল, দেন আসি হচ্ছে আপনাদের ফ্লেক্স বক্স, ঠিক আছে? ফ্লেক্স বক্স এটা আপনারা হচ্ছে লাইক যে বিভিন্ন জিনিস কার্ড হিসেবে রাখার জন্য ইউজ করতে পারেন, বা সেক্ষেত্রে গ্রিডও ইউজ করতে পারেন, বাট ফ্লেক্স বক্সটা হচ্ছে আপনার ওয়ান ডাইমেনশনাল। সো ফ্লেক্স বক্স হওয়ার মেইন শর্ত হচ্ছে বা মেইন কন্ডিশন হচ্ছে ডিসপ্লে আপনার অবশ্যই ফ্লেক্স দিতে হবে, ঠিক আছে? অ্যান্ড সেখানে ব্যাকগ্রাউন্ড কালার আপনি যদি চান কী দিবেন সেটা আপনার ইচ্ছা। তো আমি যদি এখানে যে জিনিসটা আছে আমি ধর কয়েকটা ডিভিশন নিব, ডিভিশনের ভেতরে হচ্ছে সাব ডিভিশন। এবার এক্সামে যে আপনাদের আসছিল লাস্টে, এটা ফ্লেক্স দিয়েও করা যেত। এখানে এই জিনিসটার নাম যদি আমি দিই ফ্লেক্স কন্টেইনার, বা আপনি আপনার ক্লাসের নাম ইচ্ছা মতো আপনার ইচ্ছা মতো দিতে পারেন, ক্লাস যদি দিই হচ্ছে ফ্লেক্স এক্সাম্পল। ফ্লেক্স এক্সাম্পল, এখন আমি এটার জন্য স্টাইল দিই। আচ্ছা, সো এটার জন্য যদি লিখি আমি চাচ্ছি যে এই ডিভিশনে এটা ফার্স্ট ডিসপ্লেটা ফ্লেক্স যদি বলি, ব্যাকগ্রাউন্ড করলাম হচ্ছে যেখানে আছে
এখন এখানে হচ্ছে লাইক আপনি প্রত্যেকটার মধ্যে যদি দেখেন আপনার এই লেখাগুলো কিন্তু ফ্লেক্স হিসেবে আসছে, ঠিক আছে? জাস্ট এখানে আমরা বুঝতে পারতেছি না কারণ তিনটা পর এসে আছে, বাট এটার মধ্যে যদি আমরা মার্জিন প্যাডিং অ্যাড করি এটার মতো, তাহলে দেখেন বোঝা যাবে। সেটা হচ্ছে আপনার ইংলিশের যেটা হচ্ছে ফ্লেক্স এক্সাম্পলের মধ্যে আছে। ফ্লেক্স এক্সাম্পলের আমরা জানি চাইল্ড সিলেক্টরের জন্য আমরা চাইল্ড দিয়েছিলাম না, চাইল্ড ফ্লেক্স এক্সাম্পলের ভিতরে যে টাইপ, তো চাইল্ডের ভিতরে দিলাম, এই কারণে হচ্ছে অ্যারো সাইনটা দিছি। এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে সাপোজ আপনার হচ্ছে মার্জিন দিলাম 10 পিক্সেল, প্যাডিং দিলাম 40, এই যে দেখেন দেখা যাচ্ছে, এই যে দেখেন তিনটা। এখন আমি যদি এখানে আরো কিছু ডিপ অ্যাড করি, এই যে এখন আমি চাইলে এটা মার্জিন প্যাডিং বাড়াতে পারি। ঠিক আছে, এখন দেখেন ফ্লেক্স কন্টেনারের জন্য আপনি কিছু কিছু জিনিস অ্যাড করতে পারেন। এখানে কয়েকটা প্রপার্টিস আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন, কথা বলছেন কেন? ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স ফ্লো, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস, অ্যালাইন কন্টেন্ট। সো এখানে ফ্লেক্স ডিরেকশনটা বোঝায় যে লাইক কোন দিক থেকে আপনি করতে যাচ্ছেন। হ্যাঁ, লাইক ফ্লেক্সটা আপনি দেখেন বাই ডিফল্ট এখানে হয়ে আছে কি হরাইজন্টাল, বাট আমি যদি চাই উপরে নিচে ফ্লেক্সগুলো অ্যাড করতে, সেটা করতে পারবো। সেক্ষেত্রে আমার কি দিতে হবে? ফ্লেক্স ডিরেকশন দিতে হবে কলম। এখন বাই ডিফল্ট হচ্ছে রো হয়ে আছে। এখানে আমার কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফার্স্ট আমি ফ্লেক্স ডিরেকশন প্রপার্টিজ অ্যাড করব। ফ্লেক্স ডিরেকশন দিলাম, ফ্লেক্স ডিরেকশনে কি দিব? রো। রো দিলে দেখি কোনো চেঞ্জ আসে কিনা, কোনো চেঞ্জ আসে না। বাট আমি যদি এখানে কলাম দিই, আসছে কলাম বরাবর আসছে। আচ্ছা, তার মানে এখন ফ্লেক্স বক্সগুলো ওপরে নিচে অ্যাড করব। দেন আমরা আসি হচ্ছে রো রিভার্স, কলাম রিভার্স। এটা মানে রিভার্স মানে হচ্ছে লাইক রো রিভার্সের ক্ষেত্রে কি আমরা দেখি যে 1 2 3 4 5 6 যখন আমি এখানে রো দিচ্ছিলাম লেফট টু রাইট, লেফট টু রাইট 1 2 3 4 5 6 এইভাবে যাচ্ছিল। বাট এটাকে যদি আমরা জাস্ট রো রিভার্স করে দিই, দেখেন এখন হচ্ছে লাইক আপনার এই সাইড থেকে স্টার্ট হবে। বোঝা গেছে জিনিসটা?
সেম ভাবে আমরা যদি কলাম রিভার্স দিই, দেখেন নিচ থেকে 1 2 3 4 5 6 অ্যাড হতে হতে আসছে। এটা হচ্ছে রিভার্সের কাজ, মানে ওটা দিক থেকে আসতেছে। ফ্লেক্স র্যাপ প্রপার্টিসের মধ্যে আপনি ভ্যালু ইউজ করতে পারেন নো র্যাপ, র্যাপ রিভার্স। দ্যাট মিনস লাইক র্যাপিং হয়ে নেক্সট ইয়াতে যাবে কিনা। এখন আমি ধরেন দেখেন র্যাপ হয়ে গেছে না, উইন্ডো সাইজ বাড়ছে, এটা র্যাপ হয়ে গেছে। বুঝা গেছে? তার মানে দেখেন আপনাদের ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিংয়ে কিন্তু এগুলো হেল্প করবে। এখানে যদি নো র্যাপ দিয়ে দিই, দেখেন তার মানে কোনো র্যাপ হবে না। এটা আরেকটা ছিল, সেটা হচ্ছে র্যাপ রিভার্স। এটা দিয়ে দেখি কি কথা বলছেন মুখ করে। বুঝতে পারছেন? র্যাপ রিভার্স যেটা হবে সেটা হচ্ছে নিচ থেকে 1 2 3 4 এরকম করে যাবে, জায়গা না হলে উপরের দিক থেকে আবার ফিল আপ হবে। মানে দ্যাট মিনস আপনার নিচের দিক থেকে এরকম এই লাইন ফিল আপ করবে, তারপর আবার লেফট থেকে এই লাইন ফিল আপ করবে, তারপর লেফট থেকে এরকম করে করতে করতে উপরে উঠবে। ঠিক আছে? বুঝতে পারছি সবাই এটা? আচ্ছা, তারপরে দেখি হচ্ছে ফ্লেক্স ফ্লোটা হচ্ছে বেসিক্যালি আপনার এই যে আমরা একটু আগে করলাম না, র্যাপ ফ্লো ডিরেকশন দিলাম হচ্ছে লো, আর ফ্লেক্স র্যাপ দিলাম হচ্ছে র্যাপ রিভার্স। তো ফ্লেক্স যেটা করবে সেটা হচ্ছে এই দুইটা প্রপার্টিসকে আপনি হচ্ছে একসাথে অ্যাড করতে পারবেন। ঠিক আছে? যে আপনি ফ্লেক্স র্যাপের প্রপার্টিসও দেখেন, এখানে ভ্যালুটা অ্যাড করে দিছি, অ্যান্ড কোন দিকে ফ্লো করবে সেটাও অ্যাড করে দিছি। তাহলে আমি যদি এই দুইটা জিনিস না দিই, এই দুইটা জিনিস কমেন্ট আউট করে দিই, এখন দেখেন ফ্লো ফ্লেক্স দিই, এটার মধ্যে আমার দুইটা জিনিস দেওয়া যাবে, একটা হচ্ছে লো আর একটা হচ্ছে র্যাপ রিভার্স। দেখেন আউটপুটে কোনো চেঞ্জ আসেনি, কারণ কি আমি আগে দুইটা লাইন দিয়ে যে জিনিসটা কন্ট্রোল করছিলাম, এখন আমি একটা লাইনের মধ্যেই দুইটা প্রপার্টিস দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরকম একটা জিনিস আমরা এর আগেও করেছিলাম, বলেন তো কিসের? যে তিনটা প্রপার্টিস ওইখানে আমরা একটা লাইনের মধ্যে, সিঙ্গেল লাইনের মধ্যে দিয়ে দিতাম। হ্যাঁ, গুড। সো বর্ডারের মধ্যে বর্ডার স্টাইলিং যেটা ছিল, বর্ডার কালার যেটা ছিল, আর বর্ডার উইথ যেটা ছিল, এই তিনটার মধ্যে দিয়ে আমরা বর্ডার প্রপার্টিসের মধ্যে তিনটা ভ্যালু পরপর দিয়ে দিলেই হয়ে যেত, তিনটা আলাদা করে আর লেখার দরকার পড়তো না। এটা হচ্ছে কাইন্ড অফ সেম। আচ্ছা, এখন হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, মানে আপনার কন্টেন্টটা আপনি যেটার মধ্যে, মানে ফ্লেক্স যে ডিভিশনের মধ্যে ফ্লেক্সটা অ্যাপ্লাই করছেন, সেটার কন্টেন্টটা লাইক কীভাবে সাজাবেন বা কোন দিকে কীভাবে করবেন। জাস্টিফাই তো নর্মালি আমরা হচ্ছে ডকুমেন্টে যখন কাজ করি তখন জাস্টিফাই নিয়ে কাজ করি না, যে সেন্টার অ্যালাইন হবে নাকি স্টার্টে অ্যালাইন হবে না এন্ডে লেফট অর রাইট এরকম করে থাকি না। সো এটার মধ্যে হচ্ছে
সেন্টার অ্যালাইন হয়ে গেছে। একটু আগে 1 2 3 4 যেটা সেটা ঠিকই আছে, অ্যান্ড 5 6 হচ্ছে এই সাইডে আসতেছিল, এটা হচ্ছে এখন কি মাঝখানে চলে আসছে। এটার মধ্যে মার্জিন প্যারিংটা একটু বাড়ানো। আচ্ছা, এখন দেখি জাস্টিফাই কন্টেন্টের আরো যেগুলো আছে সেটা সেন্টার স্টার্ট এন্ড। দেখেন মানে এই সাইডে এন্ডের দিকে অ্যালাইন হয়ে যাবে। স্টার্ট যদি দিই, স্টার্ট নর্মালি আমরা যেটা এই যে নর্মালি যেটা ছিল এটা সেন্টার স্টার্ট এন্ড, আর একটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন অ্যান্ড স্পেস ইভেন, মানে সবটার মধ্যে ইকুয়াল ডিস্টেন্স। সো এটা হচ্ছে চারপাশে স্পেস অ্যাপ্লাই করবে, স্পেস বিটুইন। এই দুইটার মধ্যে স্পেস রাখবে, স্পেস ইভেনলি, মানে সব জায়গায় সমান স্পেস থাকার কথা। এটা এই যে দেখেন এইটার দুই পাশে যতটুকু স্পেস, এইটার দুই পাশে ততটুকু স্পেস, এবং উপরের দুইটাতে সবগুলোতে অতটুকু স্পেস করে আছে। সো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এরকম করতে পারেন।
এটা হচ্ছে অ্যালাইন আইটেমসটা বেসলাইন যদি দিই, এটার মাঝ বরাবর যদি হচ্ছে লাইক কোনো চলে আসে, এখন দেখি অ্যালাইন আইটেমস হচ্ছে baseline সেন্টার, সবগুলো কিন্তু সেন্টার অ্যালাইন হয়ে গেছে। এইটা মানে আপনার ডিভিশন যেটা, ডিভিশনটাকে হচ্ছে ডিভিশনের সেন্টারে নিয়ে আসবে। তারপরে হচ্ছে আরও কি আছে, ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স স্ট্যান্ড, এটা হতে পারে স্ট্রেচ। স্ট্রেচটা হচ্ছে লাইক আপনার পুরোটা জুড়ে থাকবে, এই যে ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রেচ, মানে সবগুলোকে আপনি ইকুয়াল ডিস্টেন্সে করতে যাচ্ছেন। ধরেন একটা একটু বড় হলো, অন্যটা একটু ছোটো থাকতেছে, কারণ এটার ভিতরে কন্টেন্টটা ছোটো, বাট স্টিল আমি এটাকে স্ট্রেচ করে এই ডিপের ভেতর যতটুকু আমার জায়গা পসিবল ততটুকু জায়গা টেনে ওকে বড় করে সেটার মধ্যে আমি জাস্ট লেখাগুলো বসাই দিচ্ছি। বুঝতে পারছি সবাই? স্ট্রেচ, দেন হচ্ছে ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড দেখি। তারপর বেসলাইনটা, বেসলাইন হচ্ছে বেসিক্যালি আপনার মাঝখান বরাবর একটা লাইক, যদি একটা বেসলাইন কনসিডার করা হয়, ওই বেসলাইন বরাবর হচ্ছে চলে আসে কন্টেন্ট। দেখছেন এটার মধ্যে আবার কি হয়েছে, এটা কিন্তু স্ট্রেচে আছে, বাট নিচেরগুলো কিন্তু আর স্ট্রেচ করে নেই। কারণ কি, নিচেরগুলোর জন্য এইভাবে আলাদা একটা সেকশন ক্রিয়েট হয়েছে, বা ডিভিশনটা এরকম লাইক ভাগ হয়ে গেছে, যার কারণে 3 আর 4 এর জন্য যেটুকু ডিভিশন আছে, দুটো ডিভিশনই এই সার্কেল করে, মানে কোনোটার মধ্যে বড়, মানে ডিভিশনটা বড় হয়ে যায়নি, যতটুকু আছে ততটুকু আছে, এই জন্য স্ট্রেচ করার প্রয়োজন পড়ে না। এইখানে 1 আর 2 নাম্বারটা একের মধ্যে একটু বেশি জিনিস চলে আসছে, এটা একটু বড় ছিল, এটা একটু ছোট ছিল, বাট যেহেতু স্ট্রেচ দিছি অ্যালাইন আইটেমস, দ্যাটস ওয়াই বড়টার সমান করে ছোটটা টেনে বড় করছে অ্যান্ড এটাই শেষ করছে। বুঝতে পারছি সবাইটা? আচ্ছা, যদি আবার স্ক্রিনটা বড় করে তাহলে কি আবার ওই 3 4 পাশাপাশি আসলে বড় হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, বড় হয়ে যাবে, কারণ এইটার পাশাপাশি দেখি অ্যালাইন আইটেমস যদি স্টার্ট, ফ্লেক্স স্টার্ট, ডিফারেন্স বোঝা যাচ্ছে না, মানে স্টার্ট থেকে অ্যাকচুয়ালি হচ্ছে অ্যালাইনমেন্টটা এন্ডে দিই। আচ্ছা, এখন দেখেন বোঝা যাচ্ছে, একটু আগে স্টার্ট যখন দিয়েছিলাম তখন উপরের মার্জিনের সাথে বা উপরের মার্জিনের সাথে অ্যালাইন হয়েছিল, অ্যান্ড এন্ডে দিলে নিচের মার্জিনের সাথে অ্যালাইন হয়ে গেছে। আচ্ছা, নর্মাল বলতে লাইক আপনি স্ট্রেচ ইউজ করলে যেরকম জিনিস হবে নর্মালেও সেম জিনিস হবে, ঠিক আছে?
এই যে দেখেন স্ট্রেচের মতো হচ্ছে না, এই তো। এই ছিল আপনাদের ফ্লেক্স, এটা আপনাদের জন্য অনেক ইউজফুল একটা টুলস হতে পারে। আজকে হচ্ছে জাভাস্ক্রিপ্টে একটু স্টার্ট করি। আপনাদের বুস্ট্র্যাপ অ্যাড করা দেখিয়েছিলাম। দেখেন বুস্ট্র্যাপ অ্যাড করার জন্য আমরা হচ্ছে বুস্ট্র্যাপ ওয়েবসাইটে যাব। এই যে দেখেন এইখানে হচ্ছে লাইক একদম হোম পেজে আপনার যেতে হবে। হোমে যদি যাই, এখানে দেখেন ইনক্লুড ভায়া সিডিএম, এই জিনিসটা অ্যাপ্লাই করে আমরা করবো। আপনি চাইলে বুস্ট্র্যাপটা প্যাকেজ ম্যানেজার দিয়ে আপনি হচ্ছে লাইক প্যাকেজটা ইনস্টল করতে পারেন, বুস্ট্র্যাপের প্যাকেজটা ইনস্টল করতে পারেন। বাট ইনস্টল করলে আপনার পিসিতে তো অবশ্যই জায়গা নিয়ে থাকবে। সেটার থেকে আমার কাছে মনে হয় যে এটার অনলাইন ভার্সনটি ইউজ করা বেটার। সো আমি হচ্ছে এখানে দেখেন দুইটা লিঙ্ক আছে। এই দুইটা লিঙ্কের শুরুর যে লিঙ্কটা এটা হচ্ছে আপনার হেড সেকশনে অ্যাড করব, আর পরেরটা হচ্ছে বডি সেকশনে। সো হেড সেকশনের লাস্টের দিকে, হেড সেকশন কোথায় আমার, এই যে স্টাইল ট্যাগ, এই যে হেড যেখানে এন্ড হয়েছে তার আগে হচ্ছে আমি দিব এই লিঙ্কটা অ্যাড করব। আচ্ছা, আরেকটা দেই, এটা সেকেন্ডটা হচ্ছে আমার বডি ইনট্যাগের আগে, বডির ইনট্যাগ এখানে। আচ্ছা, আচ্ছা, এই তো দুইটা লিঙ্ক কি ওইখানে পেস্ট করতে হবে? হ্যাঁ, দুইটা লিঙ্ক, একটা হচ্ছে হেডের লাস্টে আর একটা হচ্ছে বডির লাস্টে। আচ্ছা, এটা গেল। এখন আমি হচ্ছে ডিফারেন্ট জিনিসগুলো অ্যাড করব। সো ডক্সে যদি যাই, ডক্সে গেলে দেখেন নিচের দিকে আপনার কিছু জিনিসপত্র আছে, কম্পোনেন্টস আছে, ফর্মস আছে। কম্পোনেন্টসের মধ্যে পেয়ে যাবেন। যেমন ধরেন আমি শুরুতে যদি দেখি একটা ন্যাপবার অ্যাড করা, তো ন্যাপবার যদি ন্যাপ টাইপ দিয়ে আমি এটা হচ্ছে করবো কপি, হচ্ছে এখানে একটা ন্যাপবার অ্যাড করবো। ন্যাপবার শুরুতে থাকে, সো বডির শুরুর দিকে ন্যাপবারটা অ্যাড করলাম। বডিতে কেন মানে পেস্ট করতে হয়? স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লেখা না, স্ক্রিপ্ট ট্যাগ তো বডি ট্যাগের মধ্যেই করে না, বডি ট্যাগের লাস্টের দিকে করা বেটার। এর আগে আপনাদের বলেছিলাম। কারণ কি, কারণ হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আপনি হচ্ছে বিভিন্ন ফাংশনালিটিস বা ইভেন্টগুলো অ্যাড করে থাকেন এবং এইগুলো লোড করার সময় টাইম লাগে। দ্যাটস ওয়াই আপনি যদি হেড সেকশনের উপরেই মানে হেড সেকশনের মধ্যে যদি এটা স্ক্রিপ্ট ট্যাগটা লেখেন, তাহলে দেখা যাবে যে আপনার ফাংশনালিটিস সব এগুলো রান করে তারপর আপনার বডিতে আসতেছে। তো বডির জিনিসগুলোই তো আমার ফ্রন্ট এন্ডে দেখতে পাচ্ছি। বডির জিনিসগুলো আসতে যদি দেরি হয় তাহলে আমাদের একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড আসতে দেরি হবে না। এই কারণে আপনারা আমাদের গুড প্র্যাকটিস হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগটা বডির একদম লাস্টে দেবো, মানে বডির এন্ড হয়েছে যেখানে তার আগে দেবো। এখন দেখেন এই যে আমি ন্যাপবার, যেটা ন্যাপবার হচ্ছে এখান থেকে এই কোডটা কপি করে পেস্ট করলাম, আমার এখন ন্যাপবারটা অ্যাটাচ হয়ে গেছে। ন্যাপবারের আরও উদাহরণ আছে, এখানে দেখেন এই যে আরেকটা আছে, আরেক টাইপের ন্যাপবার, এটার মধ্যে কোনো আইটেম টাইপ নাই। তারপরে হচ্ছে এটা আরেক টাইপের ন্যাপবার, এই যে এটা আরেক টাইপের মানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী তখন একটা ন্যাপবার অ্যাড করে নেবেন। এখানে ন্যাপ অ্যান্ড ট্যাবস আছে একটা, এটা অ্যাড করতে পারেন, এটা অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছা আপনি যেরকমটা চান। এখন
এখন কথা হচ্ছে আপনাদের কোয়েশ্চেন আসতে পারে, তাহলে আমরা কি প্রজেক্টে বুস্ট্র্যাপ ইউজ করতে পারবো? পারবেন, কিন্তু কথা হচ্ছে আপনি যা ইউজ করেন না কেন, আপনি যদি বুস্ট্র্যাপ ইউজ করে, বিশেষ করে বুস্ট্র্যাপ ইউজ করে আপনি যদি আমাকে এক্সপ্লেন করতে না পারেন, আমি ধরে নেব আপনি জাস্ট এরকম কপি পেস্ট করছেন, নিজে থেকে কিছুই বুঝেন না। সো ওইটার জন্য আমি মার্কস কনসিডার করব না। বুস্ট্র্যাপ যদি ইউজ করেন অবশ্যই আমার কাছে প্রেজেন্ট করার আগে বুস্ট্র্যাপে যা যা আছে, মানে আপনি যতটুকু ইউজ করেছেন সেইটুকুর মধ্যে কোথায় কী হচ্ছে। যেমন এখানে দেখেন, আমি যদি ফর এক্সাম্পল বলি, এখানে আমি ন্যাভিগেশন বারটা এখানে অ্যাড করেছি। এখানে দেখেন এই যে এই জিনিসগুলো যে অ্যাড করা, ফার্স্টে নেম দিল, অ্যান্ড এই জিনিসগুলো দেখবেন বুস্ট্র্যাপেরটার আলাদা ডেফিনেশনই আছে, মানে ওদের জন্য। এটা তো আমরা অনলাইনের লিঙ্ক থেকে অ্যাড করলাম না, কারণ এদের কিছুটা ফ্রেমওয়ার্কের মতো। হ্যাঁ, তো ওদের এই জিনিসটার মানে আলাদা। তারপরে হচ্ছে দেখবেন যে আপনার কিছু কলাম, মিডিয়া, এরকম কিছু জিনিসপত্র লেখা থাকে, এগুলো কিন্তু ওদের হচ্ছে ওই কিসের জন্য সেটা আপনি সার্চ করলে পাবেন, ঠিক আছে? সো ওইগুলো আমাকে এক্সপ্লেন করতে হবে আপনি যদি ইউজ করেন। আর যদি না ইউজ করেন, আপনি নিজে থেকে HTML CSS ইউজ করে যদি করতে পারেন, গুড। আবারও এমনও হতে পারে যে আমি আপনাকে বলতে পারি যে ন্যাপবার যে এখানে, যেমন দেখেন এখানে ন্যাপবারটা কি, আমি যেটা ইউজ করলাম এখানে, যে ন্যাপবারটার কথা যদি চিন্তা করেন, আর বুস্ট্র্যাপ কিন্তু আপনাকে দেখেন রেসপন্সিভ ডিজাইন দিচ্ছে। এই যে দেখেন উইন্ডো সাইজ ছোট হয়ে গেছে, আর ওই যে মেনু হিসেবে চলে আসছে। এই যে দেখেন ছোট হয়ে যাচ্ছে, ওইটা হিসেবে আসছে, বড় হয়ে যাচ্ছে। এখন ধরেন আমি বললাম যে এই ন্যাম্বারটা হচ্ছে ব্ল্যাক করব, এই ফন্টগুলো হচ্ছে কি, ফন্টগুলো হোয়াইট করবো, কাস্টমাইজ করা আর কি। আপনি যে এক্সিস্টিং সিস্টেম ইউজ করলেন, বাট সেটার মধ্যে যদি আমি বলি আপনাকে কাস্টমাইজ করার জন্য, তাহলে আপনার কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে? অ্যান্ড এটা আমি আপডেটের সময় বলে দেব। তাহলে এটা এভাবে হচ্ছে বুস্ট্র্যাপ অ্যাড করতে পারেন। এখন আমি চাই একটা কি অ্যাড করবো, সাপোজ ক্যারোসেল লিখি, ক্যারোসেলটা অ্যাড করবো। এই যে দেখেন স্লাইডিং হিরো সেকশনে থাকে এটা। এই জিনিসটা হচ্ছে যেরকম স্লাইডিং ইমেজ যদি দিতে চান, এখান থেকে কপি করবেন, সুন্দর মতো কপি করে ন্যাভিগেশন বারের নিচে এখন দেখি কি আসলো। আচ্ছা, এখানে ইমেজের লিঙ্ক দেওয়া হয় নাই, দ্যাটস ওয়াই ইমেজটা আসতে পারতেছে না। এখানে ইমেজটা একটু দেখি, এই যে দেখেন এখানে হচ্ছে আমি সাপোজ আমার কি কি ইমেজ ফাইল আছে, Fab2 Fab3 এগুলো নিয়ে সোর্স দেন। আরেকটা আছে হচ্ছে Fab3 Fab। এখানে স্লাইডিং এর 3টা ইমেজ দাও, আপনি চাইলে 3টার থেকেও বেশি ইমেজ অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে ডিভিশন দিয়ে আরেকটা ইমেজ অ্যাড করতে হবে। এখানে ক্যারোসেল আইটেম লেখা আছে, এই ক্লাসটা কিন্তু ওদের যে ক্যারোসেল আইটেমটা কীভাবে সেট হচ্ছে, স্লাইডিং এর যেসব জিনিসগুলো, এগুলো কিন্তু এই অ্যাট্রিবিউটগুলোর মধ্যে অ্যাটাচ করা বা লেখা আছে, অলরেডি আমরা জাস্ট দেখতে পাচ্ছি না। সো যদি আমরা দেখাতে যাই, এই যে দেখেন, ঠিক আছে? এখন এইগুলোর ইমেজ সাইজ আপনি যদি ছোট বড় করে দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে করতে হবে। ইমেজটা একটু যদি দেখি, হচ্ছে সাপোজ
একটু আগে বড় ছোট আসতেছিল না, এখন আমি সবগুলোর হাইট একটা ফিক্সড হাইটে দিয়ে দিয়েছি, এই জন্য এরকম হয়ে গেছে। আর এই যে উইথটা হচ্ছে অটো দিছি তো, সো আমার স্ক্রিন সাইজ অনুযায়ী অটোমেটিক্যালি উইথটা আসছে, ঠিক আছে। উইথটা যদি আমি এখানে এখন দিয়ে দিতাম সাপোজ 500 একটু বেশি দিই, না কম 400 পিক্সেল যদি দিই, আচ্ছা এখন দেখি এত চ্যাট জিপিটি কে করতেছে। উইথটা মনে হয় এখানে আপনার উইথটা সেভ করে দেওয়া আছে যে এতটুকুই হবে, দ্যাটস ওয়াই উইথটা আমি চেঞ্জ করতে পারছি না, ঠিক আছে। উইথটা যদি নাও দিই তাহলে দেখুন এরকম হিস্ট্রি আসবে। সেই যে আপনি জিনিসগুলো ইউজ করলেন, এই ইউজ করা জিনিসগুলো আবার চেঞ্জ করতে পারতে হবে। এই হলো বুটস্ট্র্যাপ। এখন আসি জাভাস্ক্রিপ্টের বেসিক জিনিস দেখেন। জাভাস্ক্রিপ্ট হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে লিখতে হয়, এটা আমরা এতদিনে জানি অলরেডি। স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে এখানে এখন জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনার লাইক আমরা কি জাভাস্ক্রিপ্টে ডিফারেন্ট ফাংশনালিটিস করি। ধরেন আপনি একটা বাটন প্রেস করলেন, বাটনে কোনো একটা কাজ হচ্ছে, বাটন প্রেস করা তো আপনার ডকুমেন্টে সেভ হচ্ছে। সাপোজ একটা কন্ট্যাক্ট ফর্ম পূরণ করলেন, সেভ বাটন ক্লিক করলেন, বাট আপনার ইনফরমেশনগুলো সেভ হচ্ছে কোথাও একটা। সো এই যে সেভ করার কাজটা, এটা করছে কি আপনার জাভাস্ক্রিপ্টে আপনি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। শুরুতে যদি যাই জাভাস্ক্রিপ্টে আমরা বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল বা নর্মাল কোডিংয়ের মতো, আপনারা তো সি করেছেন সবাই, তাই না? সি করেছেন, জাভা করেছেন। সো সির মতো আপনি চাইলে জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, জাভাস্ক্রিপ্টে ডিফারেন্ট কাজ করতে পারেন, এই সব কিছুই করতে পারেন। বাট আপনি যেভাবে করতে চান, সবার আগে যদি দেখি যে জাভাস্ক্রিপ্টে কীভাবে প্রিন্ট করতে হয় বা কীভাবে ডিসপ্লে করতে হয়। জাভাস্ক্রিপ্টে ডিসপ্লে করার 4টা ওয়ে আছে। একটা হচ্ছে দেখেন console.log, console.log যদি দেই দেখি console.log, এটা দিয়ে আমি যদি এখানে দিই hello world, এখানে দেখেন ফ্রন্ট এন্ডে কোথাও আসছে, ফ্রন্ট এন্ডে কোথাও কি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসছে? কারণ এটা হচ্ছে আমরা কনসোলে প্রিন্ট করছি। অ্যান্ড কনসোলটা ফর ওয়েবসাইট আলাদা, যেমন সি প্লাস প্লাসে যেমন আলাদা একটা কনসোল ক্রিয়েট, এটার মধ্যে কনসোলটা ক্রিয়েট হয় না। এখন দেখেন console.log দিলে হচ্ছে আপনার প্রিন্ট হবে কনসোলে, যেটা আমরা মাউসের, আপনার ওয়েবসাইটের উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাবেন। ইন্সপেক্টে গেলে দেখেন এখানে একটা কনসোলের ওই যে একটা বাগের একটা সাইন আছে, বাগের সাইনের লেফট সাইডে হচ্ছে কনসোল আছে। কনসোলের মধ্যে দেখেন আপনার এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে, দেখেন হ্যালো ওয়ার্ল্ড।
আপনার কনসোল। দেন আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট ডিসপ্লেইং এর জন্য। ডকুমেন্ট ডট রাইট এটা হচ্ছে আপনি দেখেন নিচে, একদম নিচে খেয়াল করেন, নিচে কি দেখা যাচ্ছে? এটা হ্যালো ফ্রম জাভাস্ক্রিপ্ট এই লেখাটা এখানে কিন্তু চলে আসছে। তার মানে ডকুমেন্ট ডট রাইটটা হচ্ছে আপনার যেখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আপনি এই ইয়াটা লিখবেন, ডকুমেন্ট ডট রাইট দিয়ে কিছু লিখবেন, সেটা হচ্ছে যে জায়গাটার মধ্যে আপনি আসেন সেই জায়গাটার মধ্যে এই লেখাটা রাইট হবে, মানে লেখা হবে আপনার ডকুমেন্টের মধ্যে। দেন আরেকটা হচ্ছে অ্যালার্ট। অ্যালার্টটা হচ্ছে আপনাকে একটা অ্যালার্ট মেসেজ দিবেন। সাপোজ আপনি হচ্ছে ডকুমেন্টে কিছু সেভ করলেন, তা আমরা নর্মালি দেখি কি সেভ করলে সেখানে একটা অ্যালার্ট মেসেজ দেয় না যে সেভ ইউর ইনফরমেশন হ্যাজ সেভড সাকসেসফুলি। সো এরকমভাবে আপনি চাইলে ডিফারেন্ট অ্যালার্ট সিস্টেম দিতে পারেন। সেটা হতে পারে কোনো কিছু সেভ করলে, সেটা হতে পারে কোনো কিছু ডিলিট করলে। সো অ্যালার্ট টাইমটা হচ্ছে সাপোজ ডকুমেন্টে কিছু একটা করছে, তো সেটা সেভ না করে বের হতে চাচ্ছে, তখন আমাকে অ্যালার্ট দেয় যে আপনার ডেটাটা সেভ করা হয়নি, সো এটা হারিয়ে যাবে আপনি বের হয়ে গেলে, এরকম একটা দেয় না। বা গুগল ফর্মে তো ফর্ম ফিল আপ করে ধরেন আপনি সাবমিট না করে বের হয়ে যাচ্ছেন বা ট্যাবটা কেটে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে বলবে যে আপনি যেসব তথ্য ফিল আপ করেছেন সেগুলো সেভ হয়নি এখনো বা এবং সেভ হবে না। সো আপনি যদি লিভ দিয়ে দেন স্টিল, তাহলে আপনার কনসেপ্ট অবস্থাতেই লিভ নিয়ে নিতে পারবেন। সো এটা হচ্ছে অ্যালার্ট মেসেজের কাজ, যেটার ইয়া হচ্ছে অ্যালার্ট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেটে আপনি লাইক মেসেজটা দিয়ে দিতে পারেন যে কী মেসেজ দিতে চাচ্ছেন। এই যে দেখেন একটা অ্যালার্ট আসছে না, যতবার আমি রিফ্রেশ দিব ততবার করে একবার এই অ্যালার্টটা আসবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা ওয়ে হচ্ছে ইনার এইচটিএমএল। ইনার এইচটিএমএল তো আপনি এইচটিএমএল এর ডকুমেন্টের ভিতরে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে আইডি ধরে নিয়ে এসে, মানে ধরেন আপনার কোনো একটা জায়গায় আইডি লেখা আছে কিছু, সাপোজ এখানে আমি আইডি দিচ্ছি, আইডি দিলাম হচ্ছে প্যারা এই আইডি। এখন আমি দিচ্ছি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, মানে এইখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে একটা আইডি দেওয়ার জায়গা আছে। এই জায়গাটার মধ্যে আপনি যে জায়গাটার মধ্যে লিখতে চাবেন সেই জায়গায় সাপোজ একটা ট্যাগ দেওয়া আছে অলরেডি, সেই ট্যাগের একটা আইডি আছে, সেই ট্যাগের আইডিটা আপনি হচ্ছে এখানে মেনশন করবেন। যেমন এখানে আমি প্যারাগ্রাফ ট্যাগটা নিলাম, প্যারাগ্রাফ ট্যাগের আইডি হচ্ছে প্যারা। সো আমি যদি এখানে প্যারা দিই, প্যারা তারপরে হচ্ছে ডট ইনার এইচটিএমএল ইকুয়ালস টু হচ্ছে আমি দিতে যাচ্ছি চেঞ্জ ফর ইউজিং জাভাস্ক্রিপ্ট জেএস। এটা যদি এখন আমি সেভ দিই, একটা অ্যালার্ট দিল শুরুতে, অ্যান্ড দেখেন সেকেন্ড লাইনের পরে আমার যেখানে ছিল হ্যালো ফ্রম ব্যাচ 15 সেকশন B+D ইউ আর ওয়েলকাম টু জয়েন আস, এরকম একটা ছিল না? এখন দেখেন এই কথাটাই, এই জায়গাটায় কি লেখা হয়ে গেছে, চেঞ্জ ফর ইউজিং জেএস। তার মানে আপনি এই যে আইডি, যে জায়গাটার আইডি আমি এখানে দিয়েছিলাম, এই জায়গাটার মধ্যে
মানে যে ট্যাগটার আইডি নাম ধরে আমি এখানে লেখাটা লিখেছি সেই জায়গাটার মধ্যে চেঞ্জ ফর ইউজিং জেএস এই লেখাটা চলে আসবে। এখন এখানে যদি আমি কিছু নাও দিতাম তাও লেখাটা চলে আসবে, কিছু দিলেও সেটা রিপ্লেস করে লেখাটা চলে আসবে। তার মানে আপনি চাইলে এটা কিছু দিয়ে রিপ্লেসিং এর জন্য ইনার এইচটিএমএলটা ইউজ করতে পারেন। এই হচ্ছে আপনার ডিসপ্লে মেথডগুলো ছিল। আর আরেকটা জিনিস হচ্ছে জাভাস্ক্রিপ্টে আপনার যখন আপনি কোনো ভ্যারিয়েবল নেবেন সেই ভ্যারিয়েবলটার কোনো ডেটা টাইপ দেওয়ার প্রয়োজন পড়ে না। জাভাস্ক্রিপ্ট অটোমেটিক্যালি ভ্যারিয়েবলের ডেটা টাইপটা আইডেন্টিফাই করে নেয়। ধরেন আপনি দিচ্ছেন হচ্ছে লাইক এক্স এর মধ্যে যে ভ্যালুটা রাখবেন, এখন যদি এক্স এর মধ্যে ভ্যালু রাখেন ইনভার্টেড কমার ভেতরে সাপোজ স্টার লিখলেন, হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আপনার এই এক্স টাইপটা হবে এক্স ভ্যারিয়েবলের যে ডেটা টাইপটা সেটা হবে স্ট্রিং, কারণ আপনি একটা স্ট্রিং লিখেছেন। যদি আমি দেখাই সো আমরা জানলাম যে জাভাস্ক্রিপ্টে কোনো ডেটা টাইপ লিখতে হয় না। সো এখানে লিখতে হয় এলইটি। এলইটি মানে হচ্ছে লিটারেলস, ভ্যারিয়েবলগুলোকে লিটারেলস বলা হয়। সো এক্স, এখন আপাতত এক্স এর কোনো ডেটা টাইপ নাই, বাট যে মোমেন্টে আমি হচ্ছে এক্স এর ভ্যালু অ্যাসাইন করে দিব সেই ক্ষেত্রে হচ্ছে আমার এক্সটা হবে কি ইন্টিজার টাইপের, হ্যাঁ। অথবা আমি যদি এক্স এর মধ্যে দিই হচ্ছে লাইক তাহলে এটা স্ট্রিং হিসেবে থাকবে। এটা যদি আমি প্রিন্ট করি তাহলে দেখেন ওয়েবসাইটে যাই, এই যে দেখেন কাউ লেখা আসছে, ঠিক আছে, কারণ আমি এখানে এক্স এর মধ্যে কাউটা স্টোর করছিলাম। আপনি যে কোনো ডেটা চাইলে ডেটা ইনসার্ট করতে পারেন। এই যে টাইপগুলো এটা হতে পারে, স্ট্রিং হতে পারে, নাম্বার হতে পারে, বুলিয়ান হতে পারে, অ্যারে হতে পারে, অবজেক্ট হতে পারে। অবজেক্ট আমরা সবার লাস্টে দেখব। আপাতত আপনার হচ্ছে দেখেন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়। আপনি ডেটা টাইপের জায়গায় আগে যেমন ডেটা টাইপের কিওয়ার্ড দিতাম সে জায়গায় এখন আমরা লিটারেলস লিখবো বা এলইটি লিখবো, বা এখানে কনস্ট্যান্ট ইউজ করা যায়। বাট ডিফারেন্স ইজ কনস্ট্যান্ট মানে কি, কনস্ট কিওয়ার্ডটা ইউজ করা হয় ফর কনস্ট্যান্ট। দ্যাট মিনস আপনি এই যে একবার এই যে ভ্যালুটা 22 করে দিয়েছেন, ইউ ক্যান চেঞ্জ ইট আদার টাইম, ঠিক আছে। মানে আর কোনো টাইম আপনি হচ্ছে এই কনস্ট্যান্ট বা এই যে ভ্যালুটা এটা হচ্ছে অন্য কোনো কিছু দিয়েই অ্যাসাইন করতে পারবেন না। একমাত্র ফার্স্ট টাইমই অ্যাসাইন করা যায়, রিঅ্যাসাইন আর করা সম্ভব না। আর লিটারেলস হিসেবে যেগুলো নিই নর্মাল ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল মানেই চলো। দ্যাট মিনস আপনি চাইলে সেটার ভ্যালুটা চেঞ্জ করতে পারেন ডিফারেন্ট সময়, ইচ্ছা মতো যতবার খুশি ততবার রিঅ্যাসাইন করতে পারেন। শুরুতে মনে হচ্ছে নেম দিলাম যেদিন, পরে দিলাম হচ্ছে সাবিকুন। সো এরকম আমি চাইলে চেঞ্জ করতে পারবো। আর লিটারেলসের বা এলইটির জায়গায় হচ্ছে ভ্যারিয়েবল এর ভ্যার, এটাও ইউজ করা যায়। এই ক্ষেত্রে লিটারেলস আর ভ্যারিয়েবল হচ্ছে সেম, বাট লিটারেলসটা হচ্ছে লাইক আপনার একটু রিসেন্ট, আর ওল্ড ওয়ে হচ্ছে আপনার ভ্যারিয়েবল, হ্যাঁ। সো আমরা যেহেতু নতুন জিনিস নিয়ে কাজ করি, সো লিটারেলস অ্যাড করাই বেটার। অপারেটর হচ্ছে লাইক অপারেটর হচ্ছে ডিফারেন্ট টাইপের। আপনারা সিসি প্লাস প্লাসে জাভাতে যেরকম অপারেটর দেখে আসছেন এটার ক্ষেত্রে সেম অপারেটর। অ্যারিথমেটিক অপারেশনের জন্য প্লাস মাইনাস অ্যাস্টারিক ডিভিশন, অ্যাস্টারিক মিনস মাল্টিপ্লিকেশন আর কি, মাল্টিপ্লিকেশন ডিভিশন অ্যান্ড মডুলো ফর রিমাইন্ডার। সো এই কয়েকটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর থাকবে। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে
আপনার এই যে ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। কম্পারিজনের জন্য এটার ক্ষেত্রে আমরা নর্মালি আগে জানি ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার, লেস। এইটার মধ্যে এক্সট্রা একটা জিনিস আছে, সেটা হচ্ছে ট্রিপল ইকুয়াল। এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আর কি বললেন বুঝিনি? লজিক্যাল, হ্যাঁ লজিক্যাল, এটা হচ্ছে অ্যান্ড এটা হচ্ছে এটা আই গেস এটা হচ্ছে ডাবল অর, ঠিক আছে? এটা ভুলে এই সাইনটা চলে আসছে। আচ্ছা, আর হচ্ছে একটা নটও ইউজ করা যায়, যেটা হচ্ছে এক্সক্লামেটরি সাইন